ডিয়ার স্টুডেন্টস, ক্যালকাটা ইউনিভার্সিটি বিকম সেমিস্টার 3 সিসিএফ সিস্টেম। আমি শুভাশিস ভট্টাচার্য, আমার ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, তোমাদের আমি ডিরেক্ট ট্যাক্সেশন 1 সাবজেক্ট করাচ্ছিলাম। আগের দিন একটা হাউস প্রপার্টির অঙ্ক আমি করাচ্ছিলাম। একটা প্রপার্টি আমি কমপ্লিট করে দিয়েছিলাম, বাড়িটা টোটাল 3টে বাড়ি ছিল। বলেছিলাম আর 2টো বাড়ি আমি নতুন করে ভিডিও করে আবার করিয়ে দেবো, আলাদা করে একটা ভিডিও করে করিয়ে দেবো। তো সেই 2টো বাড়ি মানে হাউস নাম্বার 2 আর হাউস নাম্বার 3টা এখন আমি করিয়ে দেবো। তো মানে একটু পড়ে দিয়ে অঙ্কটা দেখো, তোমাদের পড়া আগের দিনে আছে যদিও, যে শ্রী রমেন বিশ্বাস ইজ দ্য ওনার অফ 3 হাউস প্রপার্টিস ইন কলকাতা। পার্টিকুলার তো বলে দিয়েছে আমাদের। সেকেন্ড বাড়িটা বলছে যে টেন্যান্টস রেসিডেন্স ইউজ হয়, আর সেকেন্ড বাড়ি বলেছে ডেট অফ কমপ্লিশন অফ কনস্ট্রাকশন আমাদের বলে দিয়েছে 31/10/2008। ঠিক আছে, 31/10/2008 সেকেন্ড বাড়িটার কনস্ট্রাকশন কাজ কমপ্লিট হয়েছে। আর বাড়িটা টেন্যান্টস রেসিডেন্স, আমি বলেছিলাম টেন্যান্ট মানেই হচ্ছে কি তোমার লেট আউট। টেন্যান্ট কি পারপাসে কিন্তু বাড়ি ইউজ করে আমাদের কিন্তু জানতে লাগে না। আচ্ছা, গ্রস মিউনিসিপাল ভ্যালু বলে দিয়েছে, ফেয়ার রেন্ট বলে দিয়েছে, রেন্ট রিসিভড বলে দিয়েছে। ঠিক আছে, ইন্টারেস্ট অন লোন বাই মর্টগেজিং হাউস নাম্বার 1, ফান্ডস ইউজ ফর কনস্ট্রাকশন অফ হাউস নাম্বার 2। এটা আগের দিনকে আমি করিয়েছিলাম যে ফার্স্ট বাড়িটাকে মর্টগেজ রেখে সেকেন্ড বাড়ির জন্য লোন নিয়েছে। তো লোনটা কিন্তু অ্যাকচুয়াল কিন্তু সেকেন্ড বাড়ির জন্যই যেহেতু ইউজ করা হয়েছে, তাহলে এই লোনের ওপরে ইন্টারেস্টটা কিন্তু তোমার আমরা যখন সেকেন্ড বাড়ি করবো ইন্টারেস্ট অন লোনের ডিডাকশন কিন্তু আমি নেব। আগের দিনে কিন্তু 24B তে যখন আমরা হাউস নাম্বার 1 এর ট্যাক্সেবল ইনকাম বার করেছিলাম, সেখানে কিন্তু আমরা ইন্টারেস্ট অন লোনটাকে নিইনি, কারণ মানে লোনটা কিন্তু অ্যাকচুয়াল নেওয়া হয়েছে হাউস নাম্বার 2 এর জন্য। ঠিক আছে, আর নিচে বলে দিয়েছে ভ্যাকেন্ট ফর মানে প্রপার্টি 2 মাস হচ্ছে কি ফাঁকা ছিল। আর মিউনিসিপাল ট্যাক্স নিচে বলে দিয়েছে যে 10%। আর আনরিয়েলাইজড রেন্ট 2022-23 ওরা রিকভার করেছে আমাদের প্রিভিয়াস ইয়ারে 22,000। আর রিকভারি এক্সপেন্সেস মানে আনরিয়েলাইজড রেন্টটা রিকভার করতে গিয়ে 500 টাকা আমাদের খরচা হয়েছে। ঠিক আছে, এটা একদম আমাদের অঙ্কের শেষে গিয়ে মানে এই পোর্শনটাকে আমি বলে দেবো। আর বলেছে যে লোন হ্যাজ বিন টেকেন ফর কনস্ট্রাকশন অফ হাউস নাম্বার 3। হাউস নাম্বার 3 এর যে লোনটা নিয়েছে সেটা কবে নিয়েছে না, অন জুন 17, 2019, পরিষ্কার বলে দিয়েছে। আচ্ছা, অ্যাকুমুলেটেড ইন্টারেস্ট প্রায়ার টু কমপ্লিশন অফ কনস্ট্রাকশন বলে দিয়েছে 4,16,000 টাকা। সব আমি এগুলোকে বোঝাতে আসবো। আগে আমি হাউস নাম্বার 2টাকে শুরু করবো, তো কলাম আমি টেনে দিলাম, ওপরে আর হেডিং আর আমি কিছু লিখছি না। ঠিক আছে, তাহলে মানে প্রথমে হচ্ছে কি বাড়ির নাম দিয়েছে হাউস নাম্বার 2, একটু ছোট করে করি যাতে আমার একটাই এর মধ্যে যেন কমপ্লিট হয়ে যায়। তো হাউস নাম্বার 2, আর প্রপার্টি হচ্ছে কি তোমার টেন্যান্টস, কি বলে দিয়েছে টেন্যান্টস বিজনেস। ঠিক আছে, বাড়িতে ইউজ হয় তোমার টেন্যান্টস বিজনেস রেসিডেন্স, টেন্যান্টস রেসিডেন্স। ঠিক আছে, টেন্যান্টস রেসিডেন্স তার মানে কিন্তু আমাদের লেট আউট বাড়ি। ঠিক আছে, টেন্যান্টস রেসিডেন্স। আচ্ছা, তো লেট আউট বাড়ি সবার আগে আমাদের মানে স্টেপ 1 করতে হবে, এগুলো তো আগে থেকে রুল বলে দিয়েছিলাম। স্টেপ 1 এ আমরা রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বার করব, মানে গ্রস মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেন্টের মধ্যে যেটা বড় সেইটা, আর স্ট্যান্ডার্ড রেন্ট মানে বড় অ্যামাউন্টের সঙ্গে আমরা স্ট্যান্ডার্ড রেন্টকে কম্পেয়ার করি, দুটোর মধ্যে যেটা ছোট, এগুলো তো আগে থেকে আমি করে দিয়েছিলাম। তো প্রথমে লিখছি আমি যে স্টেপ 1 বলে এখানটা লিখবো আমি যে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। এখানে আমি লিখছি যে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, রিজনেবল এক্সপেক্টেড। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সাম। এই অঙ্কটা করে গেলে তোমার হাউস প্রপার্টিতে আমি বলবো তোমার 85% কিন্তু কভার করে দেবে এই অঙ্কটা করে গেলে, আর টুকিটাকি একটু একটু বাকি থাকে। তার জন্য বলছিলাম এমন অঙ্ক চয়েস করে আমি করাবো যে 4টে অঙ্ক করিয়ে দেবো, তোমার কিন্তু পুরো চ্যাপ্টার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, 4টে অঙ্ক করাবো, তোমার হাউস প্রপার্টি সমস্ত অঙ্ক তুমি করতে পারবে। এই যে একটা অঙ্ক করিয়ে দিচ্ছি, এইটা করা মানেই তুমি এখান থেকে 12-14খানা অঙ্ক তুমি করে নিতে পারবে। ঠিক আছে, ঠিক। তো রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, হ্যাঁ কি বলি আমরা যে হায়ার বিটুইন গ্রস মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেন্ট বাট সাবজেক্ট টু স্ট্যান্ডার্ড রেন্ট, এটা এখানে আমাদের লিখতে লাগবে। হ্যাঁ, যে হায়ার বিটুইন, জায়গা কিন্তু বেশি নষ্ট করা যাবে না, কম আছে জায়গা। হায়ার বিটুইনকে শর্টে লিখলাম, হায়ার বিটুইন গ্রস মিউনিসিপাল ভ্যালুকে আমি হ্যাঁ শর্টে লিখলাম, হায়ার বিটুইন গ্রস মিউনিসিপাল ভ্যালু জিএমভি বলে লিখলাম, অ্যান্ড ফেয়ার রেন্ট বাট শর্টে লিখলাম সাবজেক্ট টু স্ট্যান্ডার্ড রেন্ট। ঠিক আছে, স্ট্যান্ডার্ড রেন্ট, এটার মানে হলো
গ্রস মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেন্টের মধ্যে যেটা বড়, সেই বড় অ্যামাউন্টটা আর স্ট্যান্ডার্ড রেন্ট দুটোর মধ্যে যেটা ছোট। তো এখানে আমাদের স্ট্যান্ডার্ড রেন্ট কিছু দিয়ে দেওয়া নেই। গ্রস মিউনিসিপাল ভ্যালু বলে দেওয়া হচ্ছে 1.5 লাখ টাকা, আর ফেয়ার রেন্ট আমাদের বলে দেওয়া হচ্ছে 1,92,000। তাহলে আমরা ডিরেক্ট নেবো 1,92,000। ঠিক আছে, তাহলে আমরা নিলাম 1,92,000, ক্লোজ করে দিলাম। এবার আমাদের কি করতে হবে, অ্যাকচুয়াল রেন্ট রিসিভড অর রিসিভেবল। এটা আগের দিনকে বলে দিয়েছিলাম। দেখো রেন্ট রিসিভ যখন বলে দেওয়া আছে, অ্যাকচুয়াল রেন্ট রিসিভড অর রিসিভেবলের ফর্মুলা আগের দিন দিয়ে দিয়েছিলাম যে অ্যানুয়াল রেন্ট মানে বাড়িটার 12 মাসের যে ভাড়া হওয়ার উচিত, মানে বাড়িটা থেকে 12 মাসের যে ভাড়া পাওয়ার কথা, মানে রেন্ট রিসিভেবল, তার থেকে আমরা কারেন্ট প্রিভিয়াস ইয়ার আর আনরিয়ালাইজড রেন্টকে লেস করি। আর ভ্যাকেন্সি পিরিয়ড, যদি কিছু সময় বাড়িটা ভ্যাকেন্ট থাকে সেই ভ্যাকেন্সি পিরিয়ডে রেন্ট আমরা লেস করি। তো এখানে যখন রেন্ট রিসিভড আমাদের দিয়ে দেওয়া আছে, রেন্ট রিসিভড আমাদের বলে দিয়েছে 1,70,000। রেন্ট রিসিভ মানে এটাই কিন্তু সবকিছু লেস পেস করেই দিয়ে দেওয়া আছে, মানে রেন্ট রিসিভ মানে এটাই কিন্তু আমাদের অ্যাকচুয়াল রেন্ট রিসিভড অর রিসিভেবল। তো অ্যাকচুয়াল রেন্ট রিসিভড অর রিসিভেবল আমাদের দিয়ে দেওয়া আছে কিন্তু 1,70,000, আর আমাদের রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বেরিয়েছে দেখো 1,92,000। তার মানে অ্যাকচুয়াল রেন্ট রিসিভড অর রিসিভেবলটা কিন্তু ছোট আছে। তো অ্যাকচুয়াল রেন্ট রিসিভড অর রিসিভেবল যখন ছোট থাকবে তখন কিন্তু যাবতীয় ঝামেলা কিন্তু এসে জোটে। যদি অ্যাকচুয়াল রেন্ট রিসিভড অর রিসিভেবলটা বড় হয়, কোনো ঝঞ্ঝট নেই, মানে স্টেপ টু ইউজ করি এবং অ্যাকচুয়াল রেন্ট রিসিভড অর রিসিভেবলটাই কিন্তু গ্রস অ্যানুয়াল ভ্যালু হয়। মন দিয়ে আমার কথা শুনবে। কিন্তু অ্যাকচুয়াল রেন্ট রিসিভড অর রিসিভেবল যখন ছোট হয় তখনই কিন্তু আমাদের টেস্ট করতে লাগে যে যদি ভ্যাকেন্সি পিরিয়ড দিয়ে দেওয়া থাকে যে ওটা ভ্যাকেন্সির জন্য কম কিনা। কারণ আমরা স্টেপ 3 কিন্তু তখনই ফলো করি যখন অ্যাকচুয়াল রেন্ট রিসিভড অর রিসিভেবলটা রিজনেবল এক্সপেক্টেড রেন্টের থেকে ছোট হবে অনলি ডিউ টু ভ্যাকেন্সি। তাহলে এটা আমাদের টেস্ট করতে লাগবে। দেখো আমাদের 1,70,000 দিয়ে দেওয়া আছে, মানে এটা হলো আফটার ভ্যাকেন্সি। তাহলে একটুখানি আগের দিনে সেম ওয়ার্কিংস আমি করে দিয়েছিলাম, এখানে একটুখানি ওয়ার্কিংস করি সাইডটাতে। এখানটা আমি একটু ওয়ার্কিংস করছি, ওয়ার্কিংস। তো অ্যাকচুয়াল রেন্ট রিসিভড অর রিসিভেবলকে আমি যত শর্টে লেখা যায় কি ARR বলে লিখলাম, ARR আফটার ভ্যাকেন্সি। ARR আফটার ভ্যাকেন্সি আমাদের দিয়ে দেওয়া আছে 1,70,000। রেন্ট রিসিভ মানে সবকিছু মানে আমাদের আনরিয়ালাইজড রেন্ট যদি কিছু থাকে বা ভ্যাকেন্সি পিরিয়ডের রেন্ট সব কিছু লেস করে দিয়ে দেওয়া আছে। তাহলে এবার আমরা বাড়ি কতদিন ভ্যাকেন্ট বলে দিয়েছে আমাদের 2 মান্থ ভ্যাকেন্ট। তাহলে এইটা যেটা আমাদের দিয়ে দেওয়া আছে অবভিয়াসলি এটা আমাদের 10 মাসের ভাড়া। টোটাল 12 মাসের মধ্যে যদি 2 মাসের ভাড়া যদি না পাই আর যেটা রেন্ট রিসিভ বলে দেওয়া আছে অবভিয়াসলি তার মানে আমরা ওটা 10 মাসের ভাড়া পেয়েছি। ঠিক আছে, তাহলে এটা যদি 10 মাসের ভাড়া হয় তার মানে 12 মাসের ভাড়া কত হবে, সেটাই হবে আমাদের ARR বিফোর ভ্যাকেন্সি। তাহলে আমি এখানটা লিখছি। আগের দিনকেও কিন্তু আমি এইভাবে সেম ভাবে কিন্তু আমি মানে টেস্ট করেছিলাম। ARR বিফোর ভ্যাকেন্সি, ARR বিফোর ভ্যাকেন্সি, বিফোর ভ্যাকেন্সি। তাহলে 1,70,000 2 মাস ফাঁকা যেহেতু ছিল এটা তার মানে আমাদের 10 মান্থের ভাড়া, তাই না? তাহলে 10 মান্থের, তাহলে 12 মাসের আমাদের কত হয়? 1,70,000 বাই 10 ইন্টু 12 কত হয়? 1,70,000 আর 2,04,000 টাকা, 2,04,000। তাহলে দেখো এই 2,04,000 কিন্তু আমাদের রিজনেবল এক্সপেক্টেড রেন্ট থেকে বড়। ঠিক আছে, তার মানে ভ্যাকেন্সি পিরিয়ডে রেন্টটা লেস করবার আগে কিন্তু অ্যাকচুয়াল রেন্ট রিসিভড অর রিসিভেবলটা রিজনেবল এক্সপেক্টেড রেন্ট থেকে বড় ছিল, আর অ্যাকচুয়াল রেন্ট রিসিভড অর রিসিভেবলটা আফটার ভ্যাকেন্সি কিন্তু রিজনেবল এক্সপেক্টেড রেন্ট থেকে কম। তার মানে এখানে কিন্তু আমাদের পিওর স্টেপ 3 ফলো হবে। তাহলে দুটো অঙ্ক, দুটো 1 নম্বর বাড়ি আর 2 নম্বর বাড়ি যেটা করিয়ে দিলাম, এই দুটো করলেই তো তোমার গ্রস অ্যানুয়াল ভ্যালুটা কি করে বার করতে হবে তুমি শিখে যাচ্ছ পুরোপুরি। হ্যাঁ, দুটো ভালো ভালো জিনিস ছিল। আগের দিনকে আমরা কি দেখেছিলাম যে মানে বিফোর ভ্যাকেন্সি যেটা বার করেছিলাম এটাই রিজনেবল এক্সপেক্টেড রেন্ট থেকে কম ছিল। নিশ্চয়ই তোমরা আগের দিনের ভিডিওটা দেখেছো, আরেকবার দেখে নেবে। তারপরে তখন সেটা কি হয়েছিল যে ভ্যাকেন্সি ছাড়াই কিন্তু কম হয়ে গিয়েছিল। ঠিক আছে, ভ্যাকেন্সি পিরিয়ডে রেন্ট লেস করবার আগে মানে বিফোর ভ্যাকেন্সি যেটা সেটাই অ্যাকচুয়াল রেন্ট রিসিভড অর রিসিভেবলের থেকে কম ছিল, তাই না? তার মানে ভ্যাকেন্সি পিরিয়ডে রেন্ট লেস করবার আগেই কম, মানে তোমার হচ্ছে কি নট ডিউ টু ভ্যাকেন্সি। ঠিক আছে, তখন আমরা কি করেছিলাম যে তোমার করেছিলাম গ্রস অ্যানুয়াল ভ্যালুকে করেছিলাম যে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট থেকে তোমার ভ্যাকেন্সি পিরিয়ডে রেন্ট মাইনাস করে আমরা কিন্তু গ্রস অ্যানুয়াল ভ্যালু বার করেছিলাম। ঠিক আছে, ওই জায়গাটা কিন্তু পিওর স্টেপ 3 ফলো হয় না, কিন্তু এখানে আমাদের কিন্তু পিওর স্টেপ 3 ফলো হবে। পিওর স্টেপ 3 মানে বলতে চাইছি যেখানে অনলি ডিউ টু ভ্যাকেন্সি আমাদের অ্যাকচুয়াল রেন্ট রিসিভড অর রিসিভেবলটা কম হয়েছে।
কারণ ভ্যাকেন্সি পিরিয়ডে রেট লেস করবার আগে বড় ছিল, ঠিক আছে, ভ্যাকেন্সি পিরিয়ডে রেট লেস করবার আগে এই যে 2,04,000 টাকা রিজনেবল এক্সপেক্টেড রেট থেকে, আর হ্যাঁ ভ্যাকেন্সি পিরিয়ডে রেট লেস করবার পরে দেখো রিজনেবল এক্সপেক্টেড রেট থেকে কম আছে, তার মানে আমরা বলতেই পারি যে এটা কিন্তু একদম ভ্যাকেন্সির জন্যই আমাদের কম হয়েছে। তাহলে আমরা এখানে পিওর স্টেপ 3 ফলো করব এবং আমাদের অ্যাকচুয়াল রেন্ট রিসিভ বা রিসিভেবলটা কিন্তু গ্রস অ্যানুয়াল ভ্যালু হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখছি এখানটা স্টেপ 3, স্টেপ 3, তাহলে এখানে লিখছি সিন্স, যত শর্টে লেখা যায়, সিন্স ARR মানে অ্যাকচুয়াল রেন্ট রিসিভ বা রিসিভেবল ইজ less than RER মানে reasonable expected rent less than RER only due to vacancy, so gross annual value is ARR মানে actual rent received or receivable, actual rent received or receivable মানে আমাদের যেটা দিয়ে দেওয়া আছে rent received ওইটা মানে 1,70,000 টাকা, ঠিক আছে। তাহলে এবার আমরা করব লেস মিউনিসিপাল ট্যাক্স actually paid by the owner, মিউনিসিপাল ট্যাক্স অ্যাকচুয়ালি পেড বাই দ্য ওনার। তো মিউনিসিপাল ট্যাক্স কিন্তু আমাদের বলে দিয়েছে যে 10% অফ তোমার মিউনিসিপাল ভ্যালু। এবার বলে দিয়েছিলাম, এটা আগের দিনই বলেছিলাম যে মিউনিসিপাল ট্যাক্স কিন্তু যখন পার্সেন্টেজ দিয়ে দেওয়া থাকে সেই পার্সেন্টেজটা কিন্তু আমাদের নেট মিউনিসিপাল ভ্যালুর উপরে অ্যাপ্লাই করতে হয়। বাড়ি যেহেতু মেট্রোপলিটন সিটি, নেট মিউনিসিপাল ভ্যালু আর গ্রস মিউনিসিপাল ভ্যালু কিন্তু আলাদা, ঠিক আছে। বাড়ি যদি নন মেট্রো সিটিতে হয় তখন কিন্তু নেট মিউনিসিপাল ভ্যালু আর গ্রস মিউনিসিপাল ভ্যালুর মধ্যে কোনো ডিফারেন্স থাকে না। গ্রস মিউনিসিপাল ভ্যালু মানে কি যেটা 100% দিয়ে দেওয়া আছে, আর নেট মিউনিসিপাল ভ্যালু মানে 10% কম করে দিয়ে দেওয়া থাকে, মানে ওটা 90%। তাহলে যেহেতু আমাদের এখানে গ্রস মিউনিসিপাল ভ্যালু বলে দেওয়া আছে, মানে এটা 100%টা বলে দেওয়া আছে, আমাদের নেট মিউনিসিপাল ভ্যালুর উপরে তোমাকে মিউনিসিপাল ট্যাক্স ক্যালকুলেট করতে লাগবে আগের দিনের মতনই। তার মানে মিউনিসিপাল ভ্যালুটাকে আমাকে আগে নেট মিউনিসিপাল ভ্যালুতে কনভার্ট করতে হবে, গ্রস মিউনিসিপাল ভ্যালুটাকে, তার উপরে 10% হবে আমাদের মিউনিসিপাল ট্যাক্স। তাহলে আমাদের গ্রস মিউনিসিপাল ভ্যালু দিয়ে দেওয়া ছিল দেখো 1,50,000 টাকা, ঠিক আছে। এটা তো আগের দিনও করিয়েছিলাম সেম জিনিস। তাহলে 1,50,000 ইন্টু 90% নেট মিউনিসিপাল ভ্যালু হল, তার উপরে আমাদের 10%, এটা করলে কত হয়? তাহলে এটা হয় আমাদের মধ্যে 1,35,000, 13,500 হয়, কি ডাক্তার 13,500, ঠিক করেছি তো 13,500, তাহলে 1,56,500 ঠিক করেছি। 1,50,000 90% 1,35,000, 10% মানে কিন্তু 13,500। তাহলে এটা আমাদের হলো অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু, এটা আমাদের হলো অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু। এবার আমরা করব লেস ডিডাকশন আন্ডার সেকশন 24। প্রথমে লিখি যে স্ট্যান্ডার্ড ডিডাকশন 24A, তাই তো 30% অফ অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু, তার মানে 1,56,500, এটা করতে ক্যালকুলেটরটা এর 30%, এটা সব সময়ের জন্য 30% কি হয় তোমার হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডিডাকশন 46,950, 46 ফার্স্ট করে লিখছি 46,950। এবারে লিখবো ইন্টারেস্ট অন লোন, এই জায়গাটা আমি একটু বলে দেবো, ইন্টারেস্ট অন লোন সেকশন 24B। কি বলেছিলাম যে লেট আউট বাড়িতে মানে লোনটা যেটা নিতে হয়, যে কোনো পারপাসে লোন নিলে কিন্তু তার ইন্টারেস্টটা কিন্তু ডিডাকশন হয় না। প্রপার্টি তোমার হচ্ছে কি পারচেজ, কনস্ট্রাকশন, রিপেয়ার বা রিনিউয়াল, এই পারপাসগুলোই যদি কোনো লোন নেওয়া হয়, সেই লোনের উপরে যে ইন্টারেস্টটা সেটা পেড করুক বা হচ্ছে কি ডিউ থাকুক, পুরোটাই কিন্তু তোমার 24B তে ডিডাকশন পাবে, মানে তোমার লেট আউট বাড়িতে, ঠিক আছে। লেট আউট বাড়িতে কিন্তু পুরো ইন্টারেস্টটা কিন্তু ডিডাকশন পেয়ে যাবে, সেই লোনটা পুরো ইন্টারেস্টটা লোনটা ডিডাকশন পাবে, সেই ইন্টারেস্টটা তোমার ডিউ থাকুক বা হচ্ছে কি পেড করুক, ঠিক আছে। তাহলে প্রপার্টি, কনস্ট্রাকশন বা রিকনস্ট্রাকশন
তোমার হচ্ছে কি পারচেসের জন্য হবে, তোমার রিপেয়ারের জন্য বা রিনুয়ালের জন্য, যদি এই কটা পারপাসে যদি কোনো লোন নেওয়া হয়। অনেক সময় প্রপার্টি তোমার হচ্ছে কি মানে ভেতরেতে হচ্ছে কি ডিজাইন করবার জন্য বা অন্য কোনো পারপাসে কিন্তু লোন নেয়, তখন কিন্তু সেই লোনের উপর ইন্টারেস্ট কিন্তু ডিডাকশন পায় না। যে কটা আমি পারপাস বললাম, এই কটা পারপাসে যদি কোনো লোন নেওয়া হয় তখন সেই লোনের উপরে ইন্টারেস্টটা লেট আউট বাড়িতে কিন্তু পুরোটাই কিন্তু ডিডাকশন পাবে। তো আমাদের দেখো ইন্টারেস্ট অন লোন আমাদের পরিষ্কার কিন্তু বলে দিয়েছে কত, 32,000। 1 নম্বর বাড়ির নিচে বলেছে, কিন্তু এটা যেহেতু লোনটা 2 নম্বর বাড়ির জন্য ইউজ হয়েছে, তাহলে সেকেন্ড বাড়িতে কিন্তু ইন্টারেস্টটা ডিডাকশন পাবে 32,000। তাহলে দুটো যোগ করলে কত হয় 78,950, তাই তো? 70 একটু লেস করলে কত হয়, এটা লেস করে দিলে আমাদের ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হয়ে যাবে 77,550। কত? 77,550। 77,550। তাহলে এটাকে লিখলাম ইনকাম ফ্রম হাউস নাম্বার 2। আগের দিনে কিন্তু ইনকাম ফ্রম হাউস নাম্বার 1 আমাদের পড়া ছিল। ইনকাম ফ্রম হাউস নাম্বার 2, ঠিক আছে? ইনকাম ফ্রম হাউস নাম্বার 2। এবার আমরা আসবো হাউস নাম্বার 3। হাউস নাম্বার 3। আচ্ছা, হাউস নাম্বার 3টা দেখে নিই যে কি পারপাস ওরা ইউজ করে। পরিষ্কার বলে দিয়েছে কিন্তু যে ওন রেসিডেন্স, মানে থার্ড বাড়িটা কিন্তু ওন রেসিডেন্সের জন্য ইউজ হয়। তো প্রপার্টি যদি ওন রেসিডেন্সের জন্য যদি ইউজ হয়, মানে সারা বছর বাড়িটা নিজে থাকবার জন্য ইউজ করেছে, তার পুরো অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালুটা কিন্তু নীল হয়ে যায়। ঠিক আছে, একদম অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু নীল। আমি এখানে করে দিই অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু নীল। অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু নীল, একদম নীল। মানে প্রপার্টি যদি নিজের রেসিডেন্সিয়াল পারপাসে যদি ইউজ করে পুরো বাড়িটা সারা বছর যদি নিজে থাকবার জন্য প্রপার্টিটাকে যদি ইউজ করে, সেক্ষেত্রে সেই বাড়ির কিন্তু অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু নীল হয়। ঠিক আছে। এখান থেকে শুধুমাত্র আমাদের ইন্টারেস্ট অন লোনটা কিন্তু ডিডাকশন পাবে। এই ইন্টারেস্ট অন লোনের কিন্তু রুল আমি এখানে বলে দেবো সব। ঠিক আছে, তাহলে লেস করি। লেস, তোমার এখানে স্ট্যান্ডার্ড ডিডাকশন কিন্তু কিছু হবে না, যেহেতু এটা নীল, স্ট্যান্ডার্ড ডিডাকশনের কোনো প্রশ্নও আসে না। আর সেলফ অকুপাইড বাড়িতে শুধু ইন্টারেস্ট অন লোনের ডিডাকশনটাই পায়, ইন্টারেস্ট অন লোন। এবার এর রেস্ট্রিকশনটা আমি এখানে বলে দেবো। ইন্টারেস্ট অন লোন, মন দিয়ে শুনবে। আমি বলেছিলাম যে কটা পারপাস বলেছিলাম, সেই কটা পারপাসে যদি কোনো লোন নেওয়া হয়, ভালো করে মন দিয়ে শোনো, তাহলে লেট আউট বাড়িতে কিন্তু পুরো লোন যেটা নিল তার উপর পুরো ইন্টারেস্টটা কিন্তু ডিডাকশন পায়। কিন্তু সেলফ অকুপাইড বাড়িতে পুরো ইন্টারেস্ট কিন্তু ডিডাকশন পাবে না। মন দিয়ে শোনো, এখানে কিন্তু তোমার শুধু বলা আছে রিপেয়ার বা রিনুয়ালের জন্য নিলে হবে না, মানে কনস্ট্রাকশন বা রিকনস্ট্রাকশনের জন্য যদি লোন নেওয়া হয়, ঠিক আছে, কনস্ট্রাকশন বা মানে রিকনস্ট্রাকশনের জন্য তোমাকে লোন নিতে হবে। আর লোনটা যদি 1/4/1999 বা তারপরে যদি নেওয়া হয়, মানে ইফ এনি লোন হ্যাভ বিন টেকেন অন অর আফটার মানে ওই দিন বা তারপরে, অন অর আফটার 1/4/1999 and the construction and the completion of constructions have been made, completion of constructions have been made within 5 years from the date of starting of construction, মানে যেদিনকে কনস্ট্রাকশন কাজ শুরু হচ্ছে তারপর থেকে 5 বছরের মধ্যে যদি কনস্ট্রাকশন কাজ যদি কমপ্লিট হয়। ঠিক আছে, এই কন্ডিশন কিন্তু ফুলফিল করতে হবে। তার মানে লোনটা নিতে হবে, ওই রিপেয়ার বা রিনুয়ালের জন্য কিন্তু নিলে হবে না। এই জায়গাটা কিন্তু চেঞ্জ আছে, আমি এবছর বলে দিলাম। আগে কিন্তু সব কিছুর জন্য নিলে কিন্তু হতো, এই 2 লাখ টাকা এটা যেটা রেস্ট্রিকশন বলছি, তোমাকে পরিষ্কার বলা আছে কিন্তু যে কনস্ট্রাকশন বা রিকনস্ট্রাকশনের জন্য লোন নিতে হবে। আর লোন মানে কনস্ট্রাকশন কাজটা তোমার বাড়ির কনস্ট্রাকশন কাজ 1/4/1999 বা তারপরে শুরু হতে হবে। আর শুরু করার 5 বছরের মধ্যে যদি কনস্ট্রাকশন কাজ কমপ্লিট করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে 2 লাখ রুপিস তোমার ইন্টারেস্ট, ম্যাক্সিমাম ইন্টারেস্ট 24B তে ডিডাকশন পাবে। আর এই কন্ডিশন যদি স্যাটিসফাই না করে, সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম 30,000 রুপিস ইন্টারেস্ট ডিডাকশন পাবে। ঠিক আছে, তাহলে ইন্টারেস্টের একটা গল্প বলে দিলাম। আর একটা রুল আমি বলে দিই, শোনো। যদি বাড়ির কাজ কনস্ট্রাকশন কমপ্লিট হওয়ার তোমার হচ্ছে কি আগে কোনো লোন নেয়, ঠিক আছে, আবার বলছি, মানে ইফ এনি লোন হ্যাভ বিন টেকেন বিফোর, এটা কিন্তু নতুন জিনিস, এই অঙ্কটার মধ্যে এটা আছে। ঠিক আছে, ইফ এনি লোন হ্যাভ বিন টেকেন বিফোর কমপ্লিশন অফ কনস্ট্রাকশন, মানে প্রপার্টির কনস্ট্রাকশন কাজ কমপ্লিট হওয়ার আগে যদি কোনো লোন নেয়, তখন রুল কি বলছে, যেদিনকে লোনটা নিচ্ছে
সেই দিন থেকে শুরু করে যেদিনকে প্রপার্টির কনস্ট্রাকশন কাজটা কমপ্লিট হচ্ছে, ঠিক আছে, সেই দিন অবধি আমরা কিন্তু নেবো না, মানে তার আগে যেখানে 31 মাসটা কমপ্লিট হচ্ছে। তার মানে ইফ এনি লোন হ্যাভ বিন টেকেন বিফোর কমপ্লিশন অফ কনস্ট্রাকশন, ঠিক আছে, কনস্ট্রাকশন কাজ কমপ্লিট হওয়ার আগে যদি লোন নেয় তখন কি হবে, যে ফ্রম দ্য ডেট অফ টেকিং লোন আপ টু দ্য ডেট অফ কমপ্লিশন অফ কনস্ট্রাকশন, যতই আপ টু দ্য ডেট অফ কমপ্লিশন অফ কনস্ট্রাকশন করি না কেন, ধরো কনস্ট্রাকশন কমপ্লিট হয়েছে তোমার 31 অক্টোবরেতে, আমরা কিন্তু অক্টোবর অব্দি ইন্টারেস্ট ক্যালকুলেট করবো না, ঠিক তার আগে যেখানে মার্চ মাসটা কমপ্লিট হয়েছে 31 মার্চ অব্দি, ঠিক আছে, এই পিরিয়ডটাকে বলা হয় প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। তাহলে প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের প্রশ্ন তখনই আসবে যখনই কিন্তু কনস্ট্রাকশন কাজ কমপ্লিট হওয়ার আগেই, হ্যাঁ, যদি কোনো লোন নেয়, ঠিক আছে। তখন কি বলা আছে, এই প্রি কনস্ট্রাকশন পিরিয়ড যেটা, এই প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের ইন্টারেস্ট আমাদের পুরো ক্যালকুলেট করতে হয়। এইটা, হ্যাঁ, 5টা ইকুয়াল ইনস্টলমেন্টে যেদিনকে প্রপার্টির কনস্ট্রাকশন কাজ কমপ্লিট হয়েছে সেই দিন থেকে শুরু করে, সেই বছর থেকে শুরু করে 5 বছর অবধি প্রত্যেক বছরে 1/5 করে ওই ইন্টারেস্টটা কিন্তু ডিডাকশন পাবে প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের ইন্টারেস্ট। এটা কিন্তু নতুন জিনিস বলে দিলাম। এই টোটাল আমাদের ইন্টারেস্ট অন লোনের মধ্যে কিন্তু এই ছিল, ঠিক আছে। তাহলে কি বললাম, প্রপার্টির কনস্ট্রাকশন কাজ কমপ্লিট হওয়ার আগে যদি কোনো লোন নেয় তখন যেদিনকে লোন নিচ্ছে সেই দিন থেকে শুরু করে যেদিনকে কনস্ট্রাকশন কাজ শেষ হচ্ছে ঠিক তার আগে 31 মার্চ অব্দি এই পিরিয়ডটা কত দিনে সেটা আমরা দেখে নেবো। সেই পিরিয়ডের ইন্টারেস্টটা, টোটাল ইন্টারেস্ট আমরা ক্যালকুলেট করে নেবো, ঠিক আছে। এটাকে বলা হয় প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের ইন্টারেস্ট। এইটা মানে 5টা ইকুয়াল ইনস্টলমেন্টে যেদিনকে প্রপার্টির কনস্ট্রাকশন কাজ কমপ্লিট হচ্ছে সেই দিন থেকে নেক্সট 5 ইয়ার্স অবধি প্রত্যেক বছর 1/5 করে ডিডাকশন পাবে। এটাকে বলা হয় প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের ইন্টারেস্ট, যেটা কিন্তু আমাদের অঙ্কেতে কিন্তু বলে দেওয়া আছে, পরিষ্কার বলেছে। দেখো, লোন হ্যাজ বিন টেকেন ফর কনস্ট্রাকশন অফ হাউস নাম্বার 3 অন জুন 17, 2019। এবার দেখো, বাড়ির কনস্ট্রাকশন কাজ কবে কমপ্লিট হয়েছে, 15/4/2021। পরিষ্কার বলেছে, দেখো হাউস নাম্বার 3 কনস্ট্রাকশন কাজ কমপ্লিট হয়েছে 15/4/2021 এ, আর লোন নিয়েছে দেখো 3 নম্বর বাড়ির জন্য তোমার জুন 17, 2019, ঠিক আছে। তাহলে হ্যাঁ, মানে কনস্ট্রাকশন কাজ কমপ্লিট হওয়ার আগেই কিন্তু লোন নিয়েছে, ঠিক আছে। তাহলে অ্যাকুমুলেটেড ইন্টারেস্ট প্রায়ার টু কমপ্লিশন অফ কনস্ট্রাকশন বলে দিয়েছে 4,16,000। আমাদের কিন্তু ইন্টারেস্টটা ক্যালকুলেট করতে হলো না, আমাদের প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের ইন্টারেস্টটা বলে দিয়েছে 4,16,000। এবার একটু আমি বলেই দিই প্রি কনস্ট্রাকশন পিরিয়ডটা আমাদের কবে থেকে কবে হবে। যেদিনকে লোনটা নিল তোমার হচ্ছে কি, হ্যাঁ, লোন নিয়েছে দেখো ওরা জুন 17, 2019। জুন 17, 2019 থেকে কনস্ট্রাকশন কাজ কমপ্লিট হচ্ছে 15/4/2021, তার আগের 31 মার্চ অবধি, মানে 31 মার্চ 2021 অবধি। আমি একটু লিখে দিই, লোন নিয়েছে কবে, জুন 17, 2019, ঠিক আছে। জুন 17, 2019 থেকে, মানে 17 জুন 2019 থেকে আর 31 মার্চ 2021, এই পিরিয়ডটাকে, এটা যতদিন হবে হিসেব বসে, এই পিরিয়ডটাকে বলা হতো প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। আর লোনের অ্যামাউন্টটা যদি বলে দিত আর পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট যদি বলে দিত, আমরা পুরো প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের ইন্টারেস্ট আমরা ক্যালকুলেট করে দিতাম, যেটা নেক্সট অঙ্কেতে আমি একটা করিয়ে দেবো। এইখানে কিন্তু ওরা প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের ইন্টারেস্ট আমাদের টোটাল ইন্টারেস্টটা বার করে ওরা বলে দিয়েছে, তাহলে এই কষ্টটা আমাদের আর করতে হলো না, ঠিক আছে। তাহলে প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের ইন্টারেস্টটা 5টা ইকুয়াল ইনস্টলমেন্টে ডিডাকশন পাবে। আর আমাদের এমনি ইন্টারেস্ট অন লোন তোমার টোটাল বলে দেওয়া আছে কিন্তু 2,15,500 টাকা, ঠিক আছে। 2,15,500 টাকা, এর সঙ্গে আমাদের অ্যাড করতে লাগবে কিন্তু এই 4,16,000 টাকা তোমার হচ্ছে কি 1/5। তাহলে বলি যে টোটাল ইন্টারেস্ট, তারপরে অ্যালাউবেল ইন্টারেস্ট পরে আসছি। টোটাল ইন্টারেস্ট হ্যাঁ অন লোন, টোটাল ইন্টারেস্ট অন লোন ফর হ্যাঁ হাউস নাম্বার 3। হ্যাঁ, তাহলে আমাদের হ্যাঁ তোমার আগের ইন্টারেস্ট আমাদের বলে দেওয়া আছে, দেখো 2,15,500, ঠিক আছে, ভালো করে শুনবে, 2,15,500 প্লাস হ্যাঁ এই যে প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের ইন্টারেস্ট যেটা আছে, তার মানে তোমার হচ্ছে কি কত বলে দেওয়া আছে, 4,16,000, তাই তো। আচ্ছা, এর 1/5, 4,16,000 এর 1/5 ইন্টু 1/5, তাহলে আমাদের হচ্ছে কি 2,15,500 আর 4,16,000 এর 1/5 করলে কত হয়, 80,000 আর 3,200, 83,200, ঠিক বললাম তো। তাহলে এটা অ্যাড করলে কত হয়, মানে 298,700। তাহলে
হ্যাঁ, টোটাল ইন্টারেস্ট হচ্ছে কিন্তু 2,98,200, আর এখানে যেহেতু মানে কন্ডিশন 200 না স্যার, ওটা হবে 700। 700, সরি ঠিক আছে 700। এবারে দেখো ও কিন্তু হ্যাঁ মানে লোন কবে নিয়েছে, দেখো আমি কি বলেছিলাম, প্রপার্টির কনস্ট্রাকশন কাজ 1/4/1999 বা তারপরে শুরু হতে হয়, আর মানে কনস্ট্রাকশন কাজ শুরু হওয়ার 5 বছরের মধ্যে কনস্ট্রাকশন কাজকে কমপ্লিট করতে হয়। এখানে কবে কনস্ট্রাকশন কাজ তোমার শুরু করেছে সেটা বলে দেয়নি, কিন্তু দেখো লোন নিয়েছে তোমার জুন 17, 2019, তার মানে অবভিয়াসলি কিন্তু তারপরে কনস্ট্রাকশন কাজ শুরু হয়েছে। হ্যাঁ, আর কবে কনস্ট্রাকশন কাজ শুরু হয়েছে এটা মানে যদি না বলে দেয় আমরা ধরে নেবো কিন্তু যে 1/4/1999 বা তারপরে শুরু হয়েছে, এবং শুরু হওয়ার 5 বছরের মধ্যে কিন্তু কনস্ট্রাকশন কাজ কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই কন্ডিশন যেহেতু স্যাটিসফাই করছে, তাহলে ম্যাক্সিমাম ইন্টারেস্ট কিন্তু অ্যালাউবেল হবে 2 লাখ টাকা। তার মানে এটা যদি লেট আউট বাড়ি হতো 2,98,700 পুরো ইন্টারেস্ট কিন্তু ডিডাকশন পেত, কিন্তু এটা যেহেতু সেলফ অকুপাইড বাড়ি আর ও যেহেতু কন্ডিশন স্যাটিসফাই করেছে, তাহলে ম্যাক্সিমাম কিন্তু 2 লাখ রুপিস ইন্টারেস্ট ডিডাকশন পাবে। তাহলে আমি এখানে লিখবো 24B তে এখানে লিখে দিই যে ম্যাক্সিমাম অ্যালাউবেল ইন্টারেস্ট, ম্যাক্সিমাম লিখে দিতে লাগবে তোমাকে, ম্যাক্সিমাম অ্যালাউবেল ইন্টারেস্ট will be rupees 2 lakhs, rupees 2 lakhs। ঠিক আছে, তাহলে এখানটা আমরা লিখলাম 2 লাখ, তাহলে বাইরে গেল আমাদের নেগেটিভ 2 lakhs। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখবো ইনকাম ফ্রম হাউস নাম্বার 3, ইনকাম ফ্রম হাউস নাম্বার 3, হাউস নাম্বার 3। এবার আমাদের আরেকটা জিনিস আছে যেটা হলো রিকভারি অফ আনরিয়েলাইজড রেন্ট। আমি তাহলে এখানে লিখি যে রিকভারি অফ আনরিয়েলাইজড রেন্ট, রিকভারি অফ আনরিয়েলাইজড রেন্ট। কি বলেছিলাম যে আগের কোনো প্রিভিয়াস ইয়ারের যে ভাড়াটা আমরা রিয়েলাইজ করতে পারিনি, আমাদের কারেন্ট প্রিভিয়াস ইয়ারে সেই আনরিয়েলাইজ রেটটাকে যদি আমরা রিকভার করি, সেটা কিন্তু যে বছরে রিকভারি হচ্ছে মানে আমাদের কারেন্ট প্রিভিয়াস ইয়ারে, সেটা কিন্তু ট্যাক্সেবল হয়। তার থেকে কিন্তু সেই লোনটা রিকভার করতে গিয়ে যদি কিছু এক্সপেন্সেস হয় সেটা কিন্তু মাইনাস হয় না, সেটাকে আমরা ইগনোর করব। তবে 30% স্ট্যান্ডার্ড ডিডাকশন মাইনাস করে বাকিটা কিন্তু ট্যাক্সেবল হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেখো রিকভারি অফ আনরিয়েলাইজড রেট আমাদের দিয়ে দেওয়া ছিল কত টাকা, 22,500, যেটা রিকভারি এক্সপেন্সেস সেটাকে ইগনোর করব। এই 22,000 এর আমরা 70% মানে ট্যাক্সেবল হবে, 30% তোমার স্ট্যান্ডার্ড ডিডাকশন মাইনাস করে। ঠিক আছে, তাহলে 22,000 ডাইরেক্ট করে দিচ্ছি, ইনটু হচ্ছে কি তোমার 70% মানে 30% ডিডাকশন মাইনাস করে। ঠিক আছে, তাহলে কত হয় 15,400। 15,400, এটা কিন্তু আমাদের অ্যাড করে দিতে লাগবে। তাহলে এবারে ফার্স্ট বাড়িটার তোমার কত ছিল, ট্যাক্সেবল ইনকাম কত করা ছিল ফার্স্ট বাড়িটার, দেখেন আমার খাতায় আমি যেটা আগের ভিডিওতে করেছিলাম, ফার্স্ট বাড়িটার কত ছিল ট্যাক্সেবল ইনকাম ছিল আগের দিন তো ভিডিওটা করে দিয়েছিলাম, 84,052। 84,052। ঠিক আছে, এইটা ছিল আমাদের ফার্স্ট প্রপার্টির ইনকাম, মানে সব টাকা আমাকে অ্যাড করে দিতে হবে, তার থেকে 2 লাখ টাকা আমাকে মাইনাস করে দিতে হবে, তাহলে আমরা পাবো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তাহলে করে দিই, কমপ্লিট করে দিই সামটাকে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। একটু অ্যাড্রেস গুলো করে দে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ঠিক আছে, তাহলে পর যে 84,052 তার সঙ্গে 77,550 আর 22,998। আর 15,000 আছে যোগ করে তার থেকে 2 লাখ টাকা মাইনাস কত হচ্ছে, লস হচ্ছে স্যার 22,998। 22,998, 22,998। ঠিক আছে, এটা হলো আমাদের ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ঠিক আছে, তাহলে খুব ইম্পর্টেন্ট সাম কিন্তু আমি করিয়ে দিলাম, ক্লাস কিন্তু আমার ফলো করো রেগুলার, আর আমার চ্যানেলটাকে একটু তোমরা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিন। থ্যাংক ইউ।